হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইউনিট 4 এর টপিক 2 এর মোস্ট ইম্পর্টেন্ট বোঝার যে সমস্ত কোশ্চেনগুলো ওগুলোই তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু এখানে এই চ্যাপ্টারের 6 এর 6 কিন্তু তোমাদের পাওয়া কেউ আটকাতে পারবে না। তো টপিক 2 এ মূলত এই যে সমবয়বতা খুব ইম্পর্টেন্ট, আর যোজ্যতা বন্ধন তত্ত্ব, ভিভিটি, ভ্যালেন্স বন্ড থিওরি, ক্রিস্টাল ফিল্ড থিওরি, সিএফটি, রঙের ব্যাখ্যা, চুম্বক ধর্ম, তার হচ্ছে সমবায়তা করার সঙ্গে সঙ্গে আমরা তাদের আকৃতির ব্যাপারেও জানব, তাদের জ্যামিতিক আকৃতি। তো প্রথমত এখানে যে প্রশ্নটি রয়েছে এবছর ইম্পর্টেন্ট, এর কতগুলো সমবয়ব সম্ভব। এটা একটা কি টাইপের, এটা আমরা যে সমবায়তা করার সময় কিছু টাইপ দেখে নেব। এটা A4B2 এই টাইপের, আর এটা 6টা লিগেন্ড আছে টোটাল, তার মানে এটা অষ্টক তুল্য অবশ্যই হবে। তাহলে আমি এর আকৃতিগুলো এঁকে দেখব যে এখানে সিস ট্রান্স সমবয়ব হবে, কারণ এই যে ক্লোরিন দুটো আছে, দুটো ক্লোরিন সেটা তো কি একই ফেসে থাকে, তাহলে সেটাকে বলবে সিস। দেখো এই যে দুটো ক্লোরিন, এই যদি একই ফেসে থাকে তাহলে বলবো একে সিস। এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এইটা একটা বর্গাকার সমতল, সেই সমতলের উপরে একবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই একেবারে ওপর থেকে একটা বন্ড আর নিচের দিকে একটা বন্ড। ওকে, তো এই যে ডট 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 দিয়ে এরকম বা এখান থেকে করবে, একবার এখান থেকে করলে তখন 3D স্ট্রাকচারটা ঠিক আসবে না। এটা সুন্দর এঁকেছে, দেখো এই এটা নিচ থেকে, এই ক্লোরিনটা নিচ থেকে। তাহলে এই দুটো ক্লোরিন যদি একই ফেসে থাকে তাহলে সেটা সিস, আর যদি অপোজিট দেখো ফেসে থাকে তাহলে বলছি সেটা ট্রান্স। এবারে কথা হলো যে আমাদের কতগুলো আইসোমার হবে সেটা বলতে চাইছে। তাহলে এটাও তো গেল জিওমেট্রিক্যাল, সিস ট্রান্স আইসোমারকে আমরা কি বলবো? জিওমেট্রিক্যাল, জ্যামিতিক আইসোমার, জ্যামিতিক সমবয়বতা, জ্যামিতিক সমবয়ব। তাহলে কি আলোকীয় সমবয়ব এখানে নেই? দেখো এই যৌগে কিন্তু আলোকীয় সমবয়ব নেই। তার কারণ আলোকীয় সমবয়ব কখন থাকবে না? যদি যৌগটার মধ্যে কোনো, আমরা যে স্টিরিও আইসোমারে পড়েছিলাম সেটা কি, যে প্রতিসাম্য কোনো উপাদান, যদি এখানে প্রতিসাম্য তলের কথা ভাবো, প্রতিসাম্য উপাদানের মধ্যে এখানে মেইন প্রতিসাম্য তল, তাহলে প্রতিসাম্য তলটা এখানে তোমাদের আছে কিনা দেখো। প্রতিসাম্য তল তুমি কি পাচ্ছ? তাহলে প্রতিসাম্য তল আমি এখানে কি পাচ্ছি? হ্যাঁ, এখানে দুটোতেই আমি প্রতিসাম্য তল পাচ্ছি, তাই এদের আর আলোকীয় সমবয়ব থাকবে না। প্রথমত দেখো এই প্রতিসাম্য তলটা কোথায়, এর প্রতিসাম্য তল কোথায়? প্রতিসাম্য তল বলতে এমন একটা তল আমরা এই যৌগের মধ্যে ভাবতে পারি যে যৌগটা, যে তলটা এই যৌগটাকে এমন দুভাগে ভাগ করবে, একটা তল তো একটা যৌগকে দুভাগে ভাগ করবে, সেই দুটো ভাগ যদি পরস্পরের প্রতিবিম্ব হয় তাহলে সেটাকে বলবো প্রতিসাম্য তল। দেখো সেই তলটা কি আছে, দেখো এইখানে এই বরাবর যদি আমরা একটা তল কল্পনা করি, এই বরাবর দেখো, এই তল বরাবর কল্পনা করলে তখন কিন্তু ওই তলে যারা যারা আছে তাদের কথা আর ভেবে লাভ নেই। ওকে, তাহলে এই বরাবর তল কল্পনা করলে এই দিকের এই ক্লোরিনটাও ওই তলের মধ্যে আসবে, তাই না? এই ক্লোরিনটাও তলের মধ্যে আসবে, আর এই অ্যামোনিয়াটাও তলের মধ্যে আসবে। কে কে আসবে না তাহলে? এই অ্যামোনিয়া আর এদিকের অ্যামোনিয়া। তাহলে দেখো এরা যদি এই বরাবর একটা তল থাকে, এই বরাবর যদি তলটা থাকে, এই তলটা, তাহলে এই তলের এই সামনে আছে অ্যামোনিয়া, ঠিক ততটা দূরেই কি আছে, এটা তো বর্গাকার, তাহলে এই বর্গক্ষেত্র মানে এই কোনাকুনি পজিশনে একই দূরত্বে দেখো এই এদিকের অ্যামোনিয়া আর এদিকের অ্যামোনিয়া, তাহলে এই দুটো কি পরস্পরের মানে প্রতিবিম্ব। ওকে, সেই কারণে এটা এখানে প্রতিসাম্য উপাদান যেহেতু আছে তাহলে সেটা আলোকীয় সমবয়ব থাকবে না। এটা তো একবারে বোঝা সহজ, প্রতিসাম্য উপাদান। দেখো সেটা প্রতিসাম্য উপাদান, এই তলটাকেই একটা প্রতিসাম্য তল ভাবো। তো প্রতিসাম্য তল হলে দেখো এই তলের উপরে ক্লোরিন, নিচে ক্লোরিন, তাহলে কি হচ্ছে? পরস্পরের প্রতিবিম্ব, তাই কি এখানেও আলোকীয় সমবয়ব থাকবে না। তো এইটা তাহলে একবারে বলে দিচ্ছি যে আলোকীয় সমবয়ব তো দেখা যায় না, কারণ প্রতিসাম্য তল যেটাকে বলছে প্লেন অফ সিমেট্রি,
প্লেন অফ সিমেট্রি এখানে বিদ্যমান আছে। ওকে, বাস। তারপরে দেখো আমাদের এই যে প্রশ্নটা, তাহলে এটা দেখে নিও। ওকে, এইটা দেখো, এই যে বিষয়গুলো অতটা বলার দরকার নেই। সমবায় একবারে তুমি ডাইরেক্টলি বলে দিতে পারো, হ্যাঁ, যে লিখতে পারলে একবার এটার জন্য যে এক্সট্রা নাম্বার পাবে এরকম না। তুমি সমবয়ব, দুটি সমবয়ব বা এই যে দুটি কথাটা আমি তো আগে থেকে মুখস্থ করে যাচ্ছি না, এখানে দুটো পাওয়া যাবে, এবার শেষে লিখবে। এই তুমি আগে এই যে যৌগটার গঠন দেখে বুঝতে পারছো এটা অষ্টক তলীয়, এবারে তুমি ক্লোরিন দুটোকে পেস্ট করে তারপর তুমি বলবে যে তাহলে দুটি জ্যামিতিক সমবয়ব বর্তমান, এখানে আলোকীয় সমবয়ব পাওয়া যায় না কারণ এখানে প্রতিসাম্য উপাদান, প্রতিসাম্য তল উপস্থিত দুটো যৌগের মধ্যে। বাস, এটা বলে দিলে এনাফ। এবার দেখো যে এই যৌগটা রঙিন, মানে রঙিন। ওকে, এটা আবার বর্ণযুক্ত, এটা রঙিন বলবে, হ্যাঁ। আর এই আয়নটা রং বর্ণহীন কেন, একটু এটা কারেক্ট করে নিও। তোমাদের পিডিএফ দিয়েছি, তোমরা এখনো এই সমস্যাটা বলো না, এগুলো তাহলে আমি ঠিক করে দিতাম। আচ্ছা, যাই হোক, এটা কোনো ব্যাপার নয়, বুঝতে পারবে। ডাইমার্টিন তো আছে নিশ্চয়ই। তারপর দেখো এই যে তাহলে এই যৌগটা বর্ণযুক্ত অ্যামোনিয়া যেখানে আছে এখানে সায়ানও আছে। ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা তো খুঁজে পাবো না কেন উত্তর। সব সময় এদের এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে ঝট করে আমি করে নেব যে এই কপারের এখানে একই কপারের ইলেকট্রনিক কনফিগারেশন, এখানে কপারটা কি তার জারণ সংখ্যা বের করতে হবে। কপারের তো আমরা ইলেকট্রন বিন্যাস জানি, কপারের জারণ সংখ্যা বের করো। কপার এখানে আছে 2+। ওকে, কারণ অ্যামোনিয়া কি, অ্যামোনিয়াগুলো নিউট্রাল, তাহলে এখানে কপার নিশ্চয়ই এই যে 2+ আছে, তাই কপারের ইলেকট্রন বিন্যাস কপার 2+। এবার কপারের ইলেকট্রন বিন্যাস করে নাও। কপার 2+ এর করার আগে কপারের ইলেকট্রন বিন্যাস করো, নাহলে তোমরা ভুল করবে। কপারের ইলেকট্রন বিন্যাস কি, কপার এই যে 3D10 হয়ে যায়, তাই না, 4s1, ব্যতিক্রমীয় একটা ব্যাপার থাকে। তো এখান থেকে দুটো ইলেকট্রন বের করে নাও, এখান থেকে একটা, এখানে, তাহলে 3D9, তাই তো, কপার 2+ 3D9, এই যে 3D9 আছে। এটা প্যারা দিয়ে করে নাও, আমি একবারে করা হয়ে গেছে, একটু প্যারা দিয়ে করে নাও যে কপারের ইলেকট্রন বিন্যাস একটা লাইনে লেখো। তারপরে এখানে দেখো, এবার তাহলে আমরা দেখবো যে এ কেন বর্ণ। ওকে, আমি এটা বলে নিই, তারপরে এটার কথা আসছে। এর বর্ণযুক্ত এই কারণে, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমরা যখন এই ডি অরবিটালের স্প্লিটিং হবে, ডি অরবিটালের বিভাজন ঘটে যখন ডিডি ট্রানজিশন সম্ভব হবে, যখন এটা স্প্লিটিং হবে, এটা কি 4টা আছে, মানে উপরে কি থাকবে, উপরে আমার T2, নিচে কি ই, এটা দেখিয়ে দিতে পারো। ওকে, এখানে কি ইলেকট্রনের তাহলে ভরে দাও একটা একটা করে। এখানে সবসময় কোঅর্ডিনেশন অফ 4 এর বেলায় সবসময় হাই স্পিড লিগ্যান্ড হয়, অর্থাৎ একটা একটা করে প্রত্যেক ভরে। এই গ্যাপটা খুব একটা টেট্রাহাইড্রালের ক্ষেত্রে বেশি হয় না, তো এই সিএফটি থিওরি তোমরা পড়েছো। তো এখানে এই একটা আছে, এবার তার মানে একটা খালি আছে, মানে এখানে ডিডি ট্রানজিশন সম্ভব, ডিডি ট্রানজিশন সম্ভব, তো এটা কালার দেখায়। ফলে আয়নটি রঙিন দেখায়। অন্যদিকে দেখো এর ক্ষেত্রে 3D এর যে ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে এখানে কপারের আগে জারণ সংখ্যা বের করো। কপারের আমি x বের করলাম, x ধরলাম, আর সায়ানাইড 4টা আছে, তার মানে -4, আর দেখো -3, তার মানে এখানে কি হচ্ছে, কপারের হচ্ছে +1। এবার কপারের +1 মানে তাহলে কপার x, তাহলে কপারের জারণ সংখ্যা +1, তাহলে কপার নিশ্চয়ই +1, মানে এখানে কপার প্লাস কিউ প্লাস আয়ন আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে 3D, 4s1 থেকে একটা চলে গেল 3D10, অর্থাৎ ইলেকট্রন পুরো পরিপূর্ণ। দেখো 3D মানে D0, D10 এই দুটো ক্ষেত্রে কিন্তু কালার দেখায় না। এক দুটো ব্যতিক্রম যদি অক্সাইডগুলো হয়, তাহলে 3D0, 3D10 হলেও কালার দেখায়, সেটা আলাদা এক্সপ্লেনেশন। আমরা দেখবে আমার এই প্রশ্ন, মানে যেটা বলছি, অক্সাইড থাকলে সেটার জন্য ইউনিট 2 তোমাদের কোশ্চেন আছে, আমি তার ভিডিও বানিয়েছি,
অ্যাকচুয়ালি সেগুলো আমি যে ভিডিওগুলো দিয়েছি সেগুলোই কিন্তু ডায়মার্টিনের প্রশ্ন উত্তর করে। ক্লাসের ভিডিওগুলো দেখতে পারো প্লে লিস্টে গিয়ে। তো সেখানে আমি 3Dটা তোমরা মানে ইউনিট 3টা ইউনিট 4 পড়ার পরে ইউনিট 3 পড়বে, ইউনিট 4 কিন্তু আগে পড়তে হবে। তাহলে ইউনিট 3 এর ওই 3টে ভিডিও দেখে নিলে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে ডিডি ট্রানজিশন, ডিডি ইলেকট্রনের স্থানান্তর সম্ভব না, তাই সেটা দেখাচ্ছি। এখানে দেখো আমি ছবি দেখে দিয়েছি, এই যে 3D9 আমি যেটা বললাম, দেখো দুটো পাশাপাশি কম্পেয়ার করে এখানে ডিডি ট্রানজিশন সম্ভব নয়, তোমরা বলবে ডিডি ইলেকট্রন স্থানান্তর সম্ভব নয়। আর এখানে ডিডি ইলেকট্রন স্থানান্তর, আমার কিছু ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আছে বলে আমি ইংলিশে ছবিটা এঁকে দিয়েছি কথাগুলো। তো এখানে তাহলে ট্রানজিশনটা সম্ভব নয়, তোমরা বলবে ডিডি ইলেকট্রন স্থানান্তর সম্ভব, এখানে সম্ভব, এখানে ডিডি ইলেকট্রন স্থানান্তর সম্ভব নয়। হ্যাঁ, ওকে, এই ব্যাপার করে। আচ্ছা, ও 3D10 এইখানে একটু আমার এখানে ইলেকট্রন বিন্যাসটা ভরে নিও। ওকে, চলো এবারে একই রকম আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে এইগুলো চেঞ্জ করা হয়নি, এটা হচ্ছে এটাও রঙিন, এক্ষেত্রে এটা রঙিন, এটা বর্ণহীন। ওকে, এটা দুটোই রঙিন বর্ণহীন। তাহলে এটা প্রশ্ন তো তোমরা ডায়মার্টিন পেয়ে যাচ্ছ, এটা বর্ণহীন কেন? তাহলে এরা ওই একই সেন্স। হ্যাঁ, আমি এখানে এই ছবি দেখলে বুঝতে পারবে। এটা রঙিন, এই যে ওয়াটার দিয়ে অ্যাকোয়াস দিয়ে যেটা আছে টাইটেনিয়ামের সঙ্গে রঙিন, কারণ দেখো এখানে D1 হবে, তুমি সব দেখবে D1 করে ইলেকট্রন কনফারেন্স, এটা 6টা আছে মানে এখানে নিচে হচ্ছে T2G, উপরে G। তাহলে এখানে ইলেকট্রন, এখানে আবার আমার ভরা হয়নি ইলেকট্রনটা, হ্যাঁ এখানে ইলেকট্রনটা ভরবে, তাহলে বলবে কি ইলেকট্রনের ট্রানজিশন সম্ভব। আর এখানে D0 হয়ে আছে, তাই ইলেকট্রনের ট্রানজিশন সম্ভব না, এখানে কোনো ইলেকট্রনই নেই লোয়ার কক্ষ T2Gতে, তাই ইলেকট্রন ট্রানজিশন সম্ভব নয়। ওকে, তো এবারে আসি, এইটুকু ইম্পর্টেন্ট HS 24-এর জন্য সংসদ নমুনা প্রশ্ন। তো এটা কি বলছে না, যে এটা সমতলীয় বর্গাকার যৌগ, আকৃতি জটিল যৌগ সংকরণিক ব্যবস্থা। সমতলীয় বর্গাকার যে যৌগগুলো, আকৃতি বিশিষ্ট যৌগগুলো, তাদের সংকরায়নের অবস্থা কি সেটা তোমরা নিশ্চয়ই জানো। sp3 হলে কি টেট্রাহাইড্রাল, আর মানে অ্যাকচুয়ালি সমতলীয় যার কোঅর্ডিনেশন নাম্বার 4, অর্থাৎ 4টা বন্ড টোটাল, তাহলে সেটা হয় এরকম সমতলীয় বর্গাকার হতে পারে, না হলে কি হয় টেট্রাহাইড্রাল। টেট্রাহাইড্রাল মানে ওই মিথেনের মতো গঠন, টেট্রাহাইড্রাল। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি টেট্রাহাইড্রাল হয় তখন তার যে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন কি sp3, টেট্রাহাইড্রাল হলে sp3। আর যদি এইরকম স্কোয়ার প্লেনার বা সমতলীয় বর্গাকার হয় তবে কিন্তু তার সংকরায়ন dsp2। ওকে, দেখো এখানেও 4টা অরবিটাল নিয়ে সংকরায়ন হচ্ছে dsp2, আর এখানে s একটা sp3। তাহলে যদি এটা হয় তাহলে তার সংকরায়ন dsp2, সেটা আমি একটু বলে দিয়েছি। ওকে, আচ্ছা, না তোমাদের এই দুটো যৌগ দিয়ে বলা হচ্ছে যে এটা কি সমবায়ব হবে। ওকে, দেখো এখানে দেখতে পাচ্ছি যে আমার এই কোবাল্টটা আর এখানে ক্রোমিয়াম, এই দুটোর মধ্যে এক্সচেঞ্জ হয়ে গেছে। দেখো মানে এখানে যেখানে যা আছে, এখানে কোবাল্ট, এখানে ক্রোমিয়াম, আর এই যৌগের মধ্যে এখানে ক্রোমিয়াম, এখানে কোবাল্ট, অর্থাৎ কোবাল্ট ক্রোমিয়ামের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে। এইটা নিশ্চয়ই তাহলে কি হচ্ছে, তাহলে চেঞ্জটা কোথায় হচ্ছে, কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে চেঞ্জ হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন সমবায়বতা। যেহেতু কোঅর্ডিনেশন স্ফিয়ারের চেঞ্জ হচ্ছে, তাই এটাকে বলতে হচ্ছে কোঅর্ডিনেশন সমবায়বতা। ওকে, বাস, চলো এবারে আমাদের 5-এর কোশ্চেন, যে এইটা ডায়াম্যাগনেটিক, এটা প্যারাম্যাগনেটিক কেন, বা একই রকম একটা প্রশ্ন যে এর চুম্বক ধর্মের পার্থক্য কি, এই দুটোর মধ্যে চুম্বক তোমাকে অনেক সময় বলেই দিল না যে কোনটা ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক, বলবে এদের মধ্যে চুম্বক ধর্মের তুলনা করো। তাই তুমি যেটা করবে একই রকম সবসময় ইলেকট্রন বিন্যাস করবে। তো এখানে নিকেলের ইলেকট্রন বিন্যাস করলে দুজনেরই ক্ষেত্রে 3D8 পাচ্ছে, দুটো যৌগের মধ্যেই নিকেল 2+ আকারে আছে। নিকেল তাহলে 28, নিকেলের কি হয় 4s2 3D8, তাহলে s2 থেকে 4s থেকে দুটো ইলেকট্রন চলে গিয়ে নিকেল 2+ হবে।
তাহলে এখানে 3D8 থাকবে। তো 3D8 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সায়ানাইডের মধ্যে কি হচ্ছে, দেখো সায়ানাইডের মধ্যে হচ্ছে যে সায়ানাইড হচ্ছে এখানে হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। ভিভিটি থিওরিতে আমরা দেখেছি যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে সে কী করবে, চেষ্টা করবে যে যদি সে ভেতরের ডি অরবিটালকে ফাঁকা করে নিতে, অর্থাৎ সে চাইবে যে সমস্ত ইলেকট্রন বিজোড় আছে সেগুলোকে জোড়বদ্ধ করে নিতে। ওকে, সেগুলো সে জোড়বদ্ধ করে নিতে চাইবে। তো জোড়বদ্ধ করে নেওয়ার জন্য জোড়বদ্ধ করে নেবে। তো জোড়বদ্ধ করে নিলে কি হবে, দেখো এখানে যেমন তাহলে নিকেল 2+ এর সিচুয়েশনটা কি হয়ে আছে এরকম। তাহলে সে যেহেতু এখানে কোঅর্ডিনেশন নাম্বার আমি লিখে দিচ্ছি, মানে এই নিকেল 2+টা তাহলে যখন নিকেল 2+ হিসেবে সায়ানাইডের সঙ্গে যুক্ত থাকবে তখন সে কী করবে, এই যে দুটো ইলেকট্রনকে জোড়বদ্ধ করে এইখানে একটা ফাঁকা অরবিটাল করে নেবে এইখানে। ওকে, তখন তাহলে কি হবে, এবার চারটা ঘর, মানে এই কোঅর্ডিনেশন যৌগের ক্ষেত্রে তাকে সায়ানাইডকে 4টা ফাঁকা অরবিটাল দিতে হবে, তবেই সে 4টা সায়ানাইড তার দুটো করে ইলেকট্রন দিয়ে সেই অরবিটাল পূর্ণ করে কোঅর্ডিনেট বন্ড তৈরি করবে, অসমযোজী বন্ড তৈরি করবে। তাহলে এখানে কি হচ্ছে, এটা পেয়ার হবে যে এখান থেকে একটা খালি হচ্ছে, এখানে একটা খালি হচ্ছে, এখানে এইগুলো তো খালি ছিল। তাহলে এই 4টা নিয়ে এই সংকরায়নটা হবে DsP2 সংকরায়ন। ওকে, যার ফলে কি এখানে আমার দেখা যাচ্ছে যে কোনো বিজোড় ইলেকট্রন থাকছে না। এখানে বিজোড় ইলেকট্রন সংখ্যা কি 0 এর ক্ষেত্রে, দেখো সব পেয়ার আপ হয়ে গেছে, কোনো বিজোড় ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন নেই। অন্যদিকে ক্লোরাইড হলো দুর্বল লিগ্যান্ড, তাই সে কি করবে, এই পেয়ার আপটা করতে পারবে না। তাহলে এখানে ক্ষেত্রে দুটো বিজোড় ইলেকট্রন থেকে যাবে। ওকে, তাই এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে প্যারাম্যাগনেটিক, এটা হয়ে যাবে ডায়াম্যাগনেটিক। দেখো এবার ভাষাটা আমি লিখেছি ওইটাই, দেখো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, হ্যাঁ শক্তিশালী ক্ষেত্রের লিগ্যান্ড বা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যেটা এইট করবে। দেখো এই যে অযুগ্ম ইলেকট্রন থাকে না। তোমরা কি করবে, এই ভাষা লেখার সময় মেন যে পয়েন্টগুলো নিচে একটু আন্ডারলাইন করে দেবে, এটা কিন্তু ভালো একটা বিষয়। স্যাররা একটু অনেক স্যারদের খাতা দেখতে হয়, তো স্যাররা একটু ওই যে খোঁজে আর কি, মানে কোথায় তোমার এই লাইনগুলোই খোঁজে যে এটা তুমি লিখেছো কিনা, ইলেকট্রন বিন্যাসটা দেখিয়েছো কিনা। তো এগুলোই স্যার খুঁজে নেয়, সংকরায়নটা কি বলেছো দেখেই তোমাকে কিন্তু করে দেবে। ইলেকট্রন বিন্যাসটা এখানে লিখেছো, একটু প্যারা করে লিখবে, মানে প্যারা করে বলতে এক লাইনে লিখবে, এরকম টানা না লিখে। আমার সময় ছিল না, আমি অত গুছিয়ে, তোমরা বুঝতে পারছো কীভাবে লিখবে। তারপরে চলো 6 কি বলছে, এটা প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক, একই দেখো একই প্রশ্ন, আশা করি বুঝে যাবে, আমি আর বলছি না। এক্ষেত্রেও দেখো ক্লোরাইড হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, তাই এইটাকে সে পেয়ার আপ করছে না। ওকে, তাই এখানে ডোট পেয়ার দুটো থাকছে। অন্যদিকে কার্বনিল অর্থাৎ কার্বন মনোক্সাইড যেটাকে বলছে কার্বনিল লিগ্যান্ড কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তোমাদের একটা গ্রুপে একটা আমি দিয়ে দেবো কোনগুলোকে স্ট্রং ফিল ধরবে, কোনগুলোকে উইক ফিল ধরবে। তো এক্ষেত্রে দেখো এই এতটাও স্ট্রং ফিল, সে কী করবে, 4s এর ইলেকট্রনকে 3D-তে পাঠিয়ে দেবে। এখানে কিন্তু নিকেল কি, কার্বনিল তো একটা নিস্তড়িত এগুলো লিগ্যান্ড, তাহলে এখানে কিন্তু এখানে কোনো কিন্তু নিকেলের কি জারণ সংখ্যা 0, অর্থাৎ নিকেল কিন্তু এখানে 4s2 হিসেবে আছে। ওকে, 4s2, এখানে নিকেলের 0 কেন বুঝতে পারি, এমনি তুমি যদি জারণ সংখ্যা যেভাবে বের করো x যদি ধরো, আর কার্বনিল তো বললাম নিউট্রাল মানে তার জারণ সংখ্যা 0, তাহলে 0 × 4 সমান কি 0, এটা তো নিস্তড়িত 0, তাহলে কি হচ্ছে x সমান 0। ওকে, তার মানে নিকেলের জারণ সংখ্যা, নিকেল জাস্ট যেমন গ্রাউন্ড স্টেটে যেটা আছে 3D8 4s2। ওকে, তাহলে এইভাবে দেখতে গিয়ে দেখলাম যে নিকেলের জারণ সংখ্যা আমার এইটা এলো। এবারে এই কী করবে, 4s থেকে দেখো দুটো ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন পাঠিয়ে দিল, এখানে একটা পাঠিয়ে জোড়বদ্ধ করে দিল। এবারে এই যে এখানে 4sটা তাহলে খালি হয়ে গেল, 4p-টা খালি হয়ে গেল, 4p-টা খালি ছিল, তাহলে এইরকমভাবে এখানেও কি সংকরায়নটা, এই যে আমি দেখিয়ে দিচ্ছি sp3 সংকরায়ন হলো। তার মানে এই জোড়বদ্ধ করার জন্য এখানে কোনো লোড পেয়ার থাকলো না, বাস। তো এটা করে দিও। ভ্যালেন্স বন্ড থিওরির যৌগকে আকৃতি, এই যৌগটার আকৃতি ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে বলতে হবে এবং চুম্বক ধর্মের ব্যাখ্যা করতে হবে।
তো একই দেখো ছবি নিশ্চয়ই আঁকা আছে, ছবিটাই মেন বিষয়। তো এখানে নিকেল সায়ানাইড নিকেল 2+ আকারে আছে। তো এখানেও সায়ানাইড ওই বললাম যে পেয়ার আপ করে দেবে, এটা তো আমরা এই পার্টটা করে এলাম, একটা অন্য কোশ্চেনের এই পার্টটা করে এলাম। এখানে পেয়ার আপ করে দিচ্ছে, পেয়ার আপ করে এইখানের একটা খালি করে দিচ্ছে, ওকে, এইখানে খালি করে দিচ্ছে। আর এই যে এই ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন এই 4টা অরবিটাল নিয়ে DsP2 সংকরায়ন হচ্ছে, অর্থাৎ তার আকৃতি হচ্ছে স্কয়ার প্ল্যানার। ওকে, তাহলে দেখো ভাষাটা এইভাবে করবে। এখানে একটা ট্রিক বলি, এইগুলোতে সবসময় কিন্তু এই যে ডায়াগ্রামটা দেখিয়েছি, ছবিটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে তোমরা হয়তো কেউ ভাষা দিয়ে চলে আসবে, আমি বলবো অবশ্যই ছবি দেবে। তোমার ভাষাতে যদি দু একটা ভুল থাকে, তুমি এদিক ওদিক সাজিয়ে গুছিয়ে লিখতে পারো নি, সেটা একবারে মুকুব হয়ে যাবে যদি তুমি এইটা করে আসো। স্যাররা এইটা দেখেই দেখবে তোমার আর কোশ্চেন পড়বেই না, উত্তর পড়বে না, এখান দিয়েই তোমাকে ফুল নাম্বার দিয়ে বেরিয়ে যাবে। এটা মেন, কিন্তু স্যার বুঝে যাবে যে তুমি জানো, তুমি এই ব্যাপারটা বুঝতে পেরেছো, দেখিয়ে দিয়েছো এইভাবে, ঠিক আছে। বইয়ে আরোগুলো অনেকগুলো স্টেপে আছে, আমি কিন্তু দেখো এই ডায়াগ্রামটা একটা শর্ট করে বানিয়েছি। দেখো নিকেল 2+ লিখে বলছি ইন এই নিকেল 2+টা এই সায়ানাইডের মধ্যে কি অবস্থায় আছে, প্রথম এইরকম অবস্থায় প্রথমে ছিল, সেটা রূপান্তরিত হয়ে এই অবস্থা হয়ে এরকম সংকরায়ন করেছে। ওকে, চলো তারপরে আমাদের পরের প্রশ্ন, এটার অস্তিত্ব আছে কিন্তু এটার অস্তিত্ব নেই, ব্যাখ্যা করো। তো চলো, এরও দেখো সবার ক্ষেত্রেই তুমি এটা না, এখানে মনে হয় একটা, এখানে একটা থার্ড ব্র্যাকেট ছিল, ওকে, এটাই জটিল অংশ। তাহলে এখানে প্লাটিনাম, এখানে নিকেলের, দুজনের ক্ষেত্রে তুমি এটা দেখো, এই দুটো যৌগের ধাতুর জারণ সংখ্যা, অর্থাৎ প্লাটিনামের +4, দুটোতেই +4 বলা হচ্ছে, প্লাটিনাম আর নিকেল দুটোতেই +4, জারণ সংখ্যা +4 বেরোবে। তো এটার ক্ষেত্রে যে নিকেলের ক্ষেত্রে 4টি ইলেকট্রন অপসারণের জন্য প্রয়োজনীয় মোট আয়নন শক্তি অন্তত বেশি, নিকেল 4+ গঠন শক্তির দিক থেকে অন্তত অস্থিতিশীল। মানে ব্যাপারটা তাহলে আমাকে দেখতে হবে যে ইলেকট্রন বিন্যাসটা দেখা যাক। নিকেল দেখো, নিকেল প্লাটিনাম প্যালাডিয়াম এরকম নিচে নিচে আছে, তাহলে এই দুটো যৌগের মধ্যে একটা কম্পেয়ার করে তোমাকে বিষয়টা বোঝানো হয়েছে। তাহলে এটা নিকেলের আকার কিন্তু ছোট, নিকেলের আকার ছোট, উপর থেকে নিচে থেকে আকার তো বাড়বে, প্লাটিনামের আকার বড়। তাহলে নিকেল থেকে তাই দুজনের ইলেকট্রন বিন্যাস সেম, আর সেম বলতে এটা নিকেলের এক্ষেত্রে কি হবে 3d8 আর 3d নিকেল 2+ এর ক্ষেত্রে বলছি, এটাও 2+, এটা 4+, আচ্ছা 4+, আচ্ছা শুধু যদি আমি নিকেলের করি, নিকেলের শুধু করে নিচ্ছি, তারপরে 4+ এর করছি, তাহলে এটা 3d8 4s2, আর এটা কি প্লাটিনামের হচ্ছে 4d8 5s2, তাহলে 5s বাইরের কক্ষ, এখানে 4s এখানে বাইরের কক্ষ 5s, আকার তো বড় হবে। তাহলে সেই কারণে আকার ছোট হওয়ার জন্য নিকেল থেকে 4টা ইলেকট্রন বের করাটা কিন্তু অনেক এনার্জেটিক্যালি আনফেভার হবে, আয়নন শক্তি অন্তত বেশি হবে, অত্যন্ত বেশি হবে, যার ফলে কি এখান থেকে মানে এটা এই নিকেল 4+টা কিন্তু সহজে গঠিত হবে না, এটা অস্থিতিশীল হবে, আনস্টেবল হবে। অন্যদিকে প্লাটিনাম এটা ভারী এবং বড় হয়, সেখানে তুলনামূলকভাবে +4 জারণ স্তর স্থিতিশীল হবে। ওকে, প্লাটিনামের ক্ষেত্রে +4, আকার তুলনামূলক বড়, যেটা বলছি দেখো, আকার বড় হলেই কি তার থেকে আমি ইলেকট্রন নিতে পারবো, আকার বড় হলে তার ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে আছে, আকর্ষণ বল থেকে বেশি দূরে আছে, তার মানে সেখান থেকে আমি সহজে একটা ইলেকট্রনকে বের করে নিতে পারবো। ক্লিয়ার? তো চলো এইভাবে প্রশ্নের উত্তরটা দিয়ে দেবে, হয়ে যাবে। তবে একটু ইলেকট্রন বিন্যাসটা একটু দেখিয়ে দেবে, হ্যাঁ, এখানে দেখাইনি, দুটো তুলনা করে দেখিয়ে দেবে। নিকেলের ইলেকট্রন বিন্যাস, নিকেল আর নিকেল নেই, নিকেল 4+ এর একবারে দেখিয়ে দাও। ওকে, নিকেলের ইলেকট্রন বিন্যাস, তারপর নিকেল 4+ এর ইলেকট্রন বিন্যাস, আমি বলতে চাইছি এভাবে দেখো, নিকেলের ইলেকট্রন বিন্যাস, তারপর নিকেল 4+ এর ইলেকট্রন বিন্যাস, নিকেলের ইলেকট্রন বিন্যাস আর্গন, এর আগে এটা কি 4s পর্যায়ের এরা মৌল, তাহলে 3d পর্যায়ের যে লাস্ট নিষ্ক্রিয় মৌলটাকে দিয়ে লিখতে হয়। আমি ইলেকট্রন বিন্যাস নিয়ে কিন্তু ওই আমার ইউনিট 3 এর ভিডিওগুলোতে ভালোভাবে বলেছি। 3d8 4s2 এই দুটো চ্যাপ্টারে ইলেকট্রন বিন্যাস কিন্তু খুব ইম্পর্টেন্ট।
তাহলে এখানে ইয়ে হবে কি, যদি নিকেল 4+ হতো তাদের তারে 3D এখান থেকে 6 হতো। ওকে, 4s0, চারটে ইলেকট্রন নেওয়াটা কিন্তু এখানের ক্ষেত্রে চাপ, দেখিয়ে দিলাম। আর অন্যদের ক্ষেত্রে প্লাটিনাম, তাহলে প্লাটিনামের ক্ষেত্রে 4 নম্বর, এটা 5 নম্বর পর্যায়ে। 4 নম্বর পর্যায়ে কি আছে? 4 নম্বর পর্যায়ে লাস্ট নিষ্ক্রিয় গ্যাস ক্রিপ্টন। হ্যাঁ, তাহলে ক্রিপ্টন 4s8, 4d8, 5s2, তাহলে এখান থেকেও দেখিয়ে দেবে। ওকে, প্লাটিনাম 4, তাহলে এখানে 6 হয়ে যাবে। এই কথা বলতে চাইছি। চলো তারপরে আমাদের 8 নম্বর প্রশ্নে, গ্রিন ভিট্রিয়ল নীল রঙের হলে অনাদ্র কপার সালফেট। অনাদ্র কপার সালফেট মানে শুধু কপার সালফেট, বর্ণহীন কেন? এটা বর্ণহীন কালে হয়ে গেছে কেন? বর্ণহীন, হ্যাঁ, ওকে, বর্ণহীন, এটা বর্ণহীন বা সাদা দেখা, বর্ণহীন বা সাদা। তো তার কারণ ওই নিশ্চয় ট্রানজিশন হচ্ছে না এই ক্ষেত্রে। দেখো কপার 2+, গ্রিন ভিট্রিয়লের, এটা মনে রাখবে, এগুলো একটু তথ্য হিসেবে তোমাকে মনে রাখতে হবে, বলেই দেবে না, তোমাকে মনে রাখতে হবে। তো এখানে Fe2+ আছে, তো Fe2+ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করে দেখো। Fe2+ এর ইলেকট্রন বিন্যাসটা অবশ্যই দেখানো উচিত আমার। ওইখানে Fe2+ এর একবার ডাইরেক্টলি বলে দিয়েছি যে দেখিয়ে করা উচিত। Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করো। Fe তাহলে কি আর্গন, Fe ইলেকট্রন বিন্যাস কি আগে Fe করে নাও রাফে, বা এখানে তুমি যদি মনে মনে ভেবে করতে পারো। ওকে, 3d6 আর 4s2, এটা তো 26 নম্বর আয়রন। তাহলে 2 মানে ওই 4s থেকে দুটো ইলেকট্রন চলে যাবে, এটা 3d6, তাহলে 4s0, আয়রন 2+। তাহলে 3d6 আছে মানে অবশ্যই আমি দেখিয়ে দেবো। এখানেও একটু ছবি, আমি বারবার ছবি আঁকছি তো এখানেও ছবি আঁকিনি তুমি। তাহলে তোমরা তাহলে এরা যখন অ্যাকচুয়ালি তখন এটা ব্লু ভিট্রিয়ল কি, এটা মানে তার মানে ওই ডিডি অরবিটাল ক্রিস্টাল ফিল্ড, মানে এরা যখন হিসেব থাকবে ক্রিস্টাল ফিল্ড তাহলে করবে, বা এই 3d6 দেখিয়েই তুমি জাস্ট বলবে যে ডিডি অরবিটালের ডিডি ইলেকট্রন স্থানান্তর সম্ভব, তাই এটা রং দেখায়। কিন্তু অন্যদিকে কপার 2+-এ দেখো, কপার 2+ যখন হবে তখন কপার 2+ এর ক্ষেত্রে লিগেন্ড যুক্ত থাকে, জল অনুযুক্ত থাকে না। এক্ষেত্রে কি জল অনুযুক্ত থাকে? এই যে গ্রিন ভিট্রিয়লের ক্ষেত্রে জল অনুযুক্ত থাকার জন্য কি সেটা তাহলে ওই যে লিগেন্ডের মধ্যে এই যে জল অণুর কারণে ক্রিস্টাল ফিল্ড, মানে জল অণুগুলো আসতেছে ডি অরবিটালের দিকে, তখন কি হচ্ছে, ডি অরবিটালের স্প্লিটিং হয়ে যাচ্ছে। মানে অ্যাজ এ এটা লিগেন্ড হিসেবে কাজ করার জন্য ডি অরবিটালের স্প্লিটিং হচ্ছে, ক্রিস্টাল ফিল্ড বিভাজন হচ্ছে। ওকে, সেই কারণে এখানে ডিডি অরবিটাল স্প্লিটিং হচ্ছে বলেই তো ইলেকট্রন ট্রানজিশন হবে। তাহলে এখানে যেহেতু জল নেই, কোনো লিগেন্ড টাইপের, মানে জল এখানে লিগেন্ড হিসেবে কাজ, এখানে জল নেই, অনাদ্র মানে সেখানে কোনো জল অণু থাকবে না। সেক্ষেত্রে কি হচ্ছে না, এই ডিডি অরবিটালের এই বিভাজন ঘটে না, তাই কি ইলেকট্রনের স্থানান্তর হয় না, কালার হয় না। এখানেও কিন্তু মানে কপার 2+ এর ক্ষেত্রেও কিন্তু এখানে 3d9 ইলেকট্রন ট্রানজিশন, যদি এটা যদি ডিডি হতো, মানে এর যদি ডিডি অরবিটালের স্প্লিটিং হতো, ডিডি স্প্লিটিং হতো, তাহলে কিন্তু এটা কালার দেখাতো। কিন্তু যেহেতু এখানে কোনো অনাদ্র মানে কোনো অ্যাকোয়াস জল নেই, তাহলে জলের কারণেই কিন্তু ইলেকট্রনের ট্রানজিশন, জলের কারণেই তো। কারণ জল অণুগুলো যখন কপারের দিকে, বা এখানে দেখো জল অণুগুলো যখন আয়রন 2+ এর দিকে এগোচ্ছে, এটা আয়রনের দিকে জল অণুগুলো এগোচ্ছে, তখন কি হবে, এই যে আয়রনের যে ডি অরবিটালগুলো আছে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হওয়ার ফলে কিছু ডি অরবিটালের সঙ্গে বেশি ধাক্কা হবে, তাদের জন্য এনার্জি তাই বেড়ে যাবে। কারোর সঙ্গে অরবিটালের সঙ্গে ধাক্কা হবে না। এটা কার ক্ষেত্রে, এটা যদি অক্টাহাইড্রাল করে, তখন তারা যে সমস্ত অরবিটাল অ্যাক্সিস বরাবর আছে, দেখো ওইগুলো আমি থিওরি ওখানে বলেছি, এই চ্যাপ্টারের থিওরিতে, সিএফটি থিওরিতে বলেছি। চলো, তো 10-এ এটা সবুজ, এটা বর্ণহীন কেন, এইসব প্রশ্ন বলে দিলে, তোমাকে আগে থেকে বলে দিলে, এটা তাহলে দেখবে এবারে সবুজ মানে এর ইলেকট্রন বিন্যাস করে দেখবে যে কি হচ্ছে। হ্যাঁ, দেখো এক্ষেত্রে দেখা যাচ্ছে এর মধ্যে ওয়াটার মৃদু উইক ফিল্ড লিগেন্ড, তাই কি হচ্ছে, নিকেলের ইলেকট্রন বিন্যাস তো তাহলে নিকেলের 3d8 এরকম। তাহলে এখানে ক্রিস্টাল ফিল্ড বিভাজন তুলনামূলকভাবে কম, মানে এই যে ইলেকট্রনের যে এই যে এটা বলছে ক্রিস্টাল ফিল্ড বিভাজন,
তো হবে, কিন্তু ক্রিস্টাল ফিল বিভাজনটা মানে এই যে গ্যাপটা, এখানে 6 আছে মানে এর উপরে তাহলে T2 উপরে তাহলে এটা নিজের T2G আর এই যে গ্যাপটা, এই গ্যাপটা কম হবে। এই গ্যাপ কম হলে তখন কি হবে না, সে সহজে বাইরে থেকে শক্তি শোষণ করে, এখানে কিন্তু দেখা অন্য একটা সেন্সে যাচ্ছি, এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। এখানে তোমাদের মধ্য থেকে একজন এটা আমাকে দিয়েছিল প্রশ্নটা, তো এখানেও দেখো, এখানেও কিন্তু ইলেকট্রনের ট্রানজিশন হবে, কিন্তু দেখা যাচ্ছে এই কালার নয়, এটা বুঝে নাও। তাহলে এই কালার ব্যাপারটা বলে দিয়েছি, এখানে লিগ্যান্ডের এফেক্টটা কাজ করছে। এখানে এটা স্ট্রং উইক ফিল্ড লিগ্যান্ড, এটা হচ্ছে মৃদু ফিল্ড লিগ্যান্ড, অর্থাৎ উইক ফিল্ড লিগ্যান্ড, এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে এই দুটোর কারণে এই যে গ্যাপটা কম হওয়ার কারণে তাহলে সে বাইরে থেকে যে শক্তিটা শোষণ করবে, এই যে ইলেকট্রন ট্রানজিশন হওয়ার সময় তো ইলেকট্রনের শোষণ করবে, তাহলে সেই শোষণটা কি তার দৃশ্যমান আলোর একটা অংশ থেকে সে শোষণ করবে, ফলে তার যে পরিপূরক কালারটাও দৃশ্যমানের মধ্যে থাকবে। আপনি বুঝতে পারলে? আর অন্যদিকে এই নিকেলেরও কি হচ্ছে, নিকেলও এখানে একই সিচুয়েশন, এখানেও 3D8, এখানেও 3D8, এখানেও 3D8, তাহলে এখানেও স্প্লিটিং হচ্ছে, কিন্তু এখানে স্প্লিটিং হয়ে কি হচ্ছে, এই যে স্প্লিটিং যে ক্রিস্টাল ফিল্ড বিভাজনটা খুব বেশি হয়। বিভাজন বলতে এই যে গ্যাপটা খুব বেশি হবে, গ্যাপটা বেশি হলে তখন ইলেকট্রনের ট্রানজিশন করার জন্য তোমাকে বাইরে থেকে বেশি শক্তি লাগবে, অর্থাৎ যেটা দৃশ্যমান আলোর থেকে বাইরে, ধরো যতটা এমন একটা বড় শক্তি বা বেশি শক্তির ব্যবধান হওয়ার জন্য সবচেয়ে বেশি শক্তির মানে প্রয়োজন, মানে অতি বেগুনি রশ্মি টাইপের আলো আমাদের প্রয়োজন হবে, ফলে দৃশ্যমান আলো শোষিত হয় না, ফলে কি তার যে এই যে পরিপূরক আলোটাও কি দৃশ্যমান রেঞ্জের মধ্যে পড়ে না, মানে কার্যকর ডিডি স্থানান্তর এখানে দেখা যায় না। এই কথাটা বলতো, কার্যকর ডিডি স্থানান্তর এখানে দেখা যাচ্ছে না, যেটা তোমাকে কালার তুমি অবজার্ভ করতে পারবে একটা সেই রকম রেঞ্জের মধ্যে আসছে না। হয়তো ও কালার দেখাচ্ছে, মানে ও এনার্জি গ্রহণ করছে এবং এনার্জি ছাড়ছে, সে কিন্তু সেই যে এনার্জিটা ছাড়ছে তার তো ওয়েভলেন্থ আমাদের দৃশ্যমান রেঞ্জের মধ্যে হচ্ছে না, অর্থাৎ তাকে বেশি শক্তি শোষণ করতে হচ্ছে। সেই জন্য বেশি শক্তি সে সবসময় তো সে হায়ার কক্ষে ইলেকট্রনটা স্থানান্তরিত হয়ে থাকবে না, আবার যখন ফিরে আসবে তখনই সে কি ইলেকট্রনের এনার্জি হচ্ছে রিলিজ করবে, সেই রিলিজ করা এনার্জিটা অনেক বেশি হয়। ওকে, অর্থাৎ এখানে ডিডি স্থানান্তর কার্যকর হবে না। প্রথমত একটু ওই গ্যাপটা বেশি হওয়ার জন্য একটু কম ট্রানজিশন ও ইলেকট্রনের স্থানান্তর হবে, কিন্তু যেইটাই স্থানান্তর হবে তার জন্য ওর বেশি শক্তি প্রয়োজন হবে, সেই জন্য এটা বর্ণহীন হয়। এই ক্ষেত্রে এটা বর্ণহীন হয়। এরা দুজনের ক্ষেত্রে একটু যদি দুটো ছবি এঁকে দেখতে পারো, দুটো একই ব্যাপার হবে, একটু একটার গ্যাপটা একটু কম দেখাবে, এই যে গ্যাপটা, স্প্লিটিং গ্যাপটা, আর একটার গ্যাপটা একটু বেশি দেখিয়ে দেবে, এরকম করে। হ্যাঁ, একটু দেখে নিতে পারো দুটোর ক্ষেত্রে। তারপরে দেখো 11 প্রশ্ন, এটা জটিল আয়ন চুম্বক ধর্ম ব্যাখ্যা করো। একই রকম এই কোবাল্ট কি হয়, এইরকম একটা করে এলাম। অ্যামোনিয়া হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, কোবাল্টকে তাহলে একবারে কোবাল্টের মধ্যে যতগুলো বিজোড় ইলেকট্রন আছে তাকে জোড়বদ্ধ করে দেবে, জোড়বদ্ধ করে তাহলে এখানে কোনো থাকবে না, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন বা জোড় ইলেকট্রন থাকবে না। অযুগ্ম ইলেকট্রন এখানে না থাকার কারণে সব জোড় হয়ে যাচ্ছে, বিজোড় ইলেকট্রন থাকবে না বা অযুগ্ম ইলেকট্রন থাকবে না, তাহলে এই কারণে ভেতরের দুটো নিয়ে এই সংকরায়ন হয়েছে। অর্থাৎ ওকে, ব্যাস দেখো তাহলে ডায়াম্যাগনেটিক হবে, তাহলে এখানে কোনো দেখো বিজোড় ইলেকট্রন পাচ্ছে না, তাহলে ডায়াম্যাগনেটিক। এই যে এটা দিয়ে এটাও ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, একই গল্প। দেখো এগুলো বুঝতে পারবে, একই রকম। বললাম না তোমার মনে হচ্ছে যে বেশি কোশ্চেন, ডায়াম্যাগনেটিক না অনেক বেশি কোশ্চেন, মোটেও না। একটা টাইপের প্রশ্নের মানে একটা নলেজ দিয়ে অনেক 2-3টে প্রশ্ন আছে, হ্যাঁ, তোমার প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, দেখো আমি এগুলো কি আর বারবার বোঝাবো, তুমি দেখো এটাও এই অ্যামোনিয়া স্ট্রং ফিল্ড আর ফ্লুরাইড হচ্ছে উইক ফিল্ড, সে কারণেই দেখা যাচ্ছে কোথাও এখানে পেয়ার আপ হচ্ছে না ইলেকট্রন, অর্থাৎ এখানে বিজোড় ইলেকট্রন থেকে যাচ্ছে। যখন উইক ফিল্ড থাকে পেয়ার আপ হবে না, স্ট্রং ফিল্ড থাকলে পেয়ার আপ হয়ে যাচ্ছে, কোনো বিজোড় ইলেকট্রন পাওয়া যাচ্ছে না। দেখো এখানেও আমি ছবি এঁকে দিয়েছি, এটা হচ্ছে এই কোবাল্ট হেক্সাঅ্যামিন কোবাল্টের মধ্যে, আর এটা হেক্সাফ্লুরো কোবাল্টের মধ্যে, হেক্সাফ্লুরো কোবাল্টের মধ্যে 13। দেখো 13, এটার মধ্যে কার প্যারাম্যাগনেটিক চরিত্র বেশি, অর্থাৎ প্যারাম্যাগনেট কার বিজোড় ইলেকট্রন বেশি, মানে ম্যাগনেটিক মোমেন্ট বা
চুম্বক ভ্রামক কার বেশি কম এটা দেখাতে হবে। তাহলে এক্ষেত্রে যার বিজোড় ইলেকট্রন বেশি, দেখো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা এর এটা, তাহলে দুজনেরই ইলেকট্রন বিন্যাস দেখা যাচ্ছে 3d5। ওকে, এবারে কি হচ্ছে 3d5 হয়ে সায়ানাইড যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে 3d5কে জোড়বদ্ধ করলেও দেখবে একটা কিন্তু বিজোড় ইলেকট্রন থেকে যাবে। 3d5 এক একটা আছে, এবারে তাহলে জোড়বদ্ধ হলে একটা তো বিজোড় ইলেকট্রন থাকবেই, তাহলে এখানে একটা বিজোড় ইলেকট্রন পাচ্ছে। আর এই যে জল যেহেতু উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে সে কি হচ্ছে পেয়ার আপ করবে না, তাহলে সে কিন্তু এখানে 5টা বিজোড় ইলেকট্রনই পাওয়া যাবে। ওকে, তাহলে সেক্ষেত্রে এখানে 5টা বিজোড় ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রন পাওয়া যাচ্ছে, এখানে একটা পাওয়া যাচ্ছে, তাই কি প্যারাম্যাগনেটিক চরিত্র কার বেশি কম, তাহলে হয়ে গেল। তাখানে আমি ছবিও দেখিয়ে দিয়েছি, দুটো ইলেকট্রন বিন্যাস দেখিয়ে দিয়েছি। এখানে দেখো তাহলে পেয়ার আপ হয়ে একটা বিজোড় ইলেকট্রন এন একটা, এখানে পেয়ার আপ হচ্ছে না, তাই এন এর মান 5। এবারে আমি চুম্বক ভ্রামকও দেখিয়ে দিয়েছি। চুম্বক তুলনা করা মানে কি, কার চুম্বক প্যারাম্যাগনেটিক বেশি মানে কম মানে, তাহলে তোমাকে চুম্বক ভ্রামক দেখিয়ে দিতে হবে। তারপর এক্ষেত্রে চুম্বক ভ্রামকের মান √3 bm, আর এটা কি √35 bm। এগুলোর মান আর বের করার দরকার নেই। ওকে, বাস তাহলে এইটা দেখিয়ে দেবে। দেখো কেমন উত্তরটা করলাম তাহলে। বাস, চলো এটাও একই সেন্সের মধ্য দিয়ে যাবে। এটা স্ট্রং উইক ফিল্ড লিগ্যান্ড, এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এখানেও তাহলে আমরা এর ক্ষেত্রে দেখো জোড়বদ্ধ হয় না, তাই 5টা বিজোড় ইলেকট্রন পাচ্ছি। আর এখানে কি জোড়বদ্ধ হয়ে যায়, ওই একই রকম প্রশ্ন দেখি পরপর একই রকম প্রশ্নগুলোই থাকে। এটা হচ্ছে উচ্চ স্পিন আর নিম্ন স্পিনের উদাহরণ। দেখো যখন উচ্চ স্পিন কখন হবে, থিওরিটিক্যাল প্রশ্ন, যখন হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড থাকবে, অর্থাৎ জল, ফ্লুরিন, হ্যালাইড এইসব থাকবে, তখন কি মানে উচ্চ স্পিন মানে বিজোড় ইলেকট্রন সংখ্যা যেন বেশি থাকে। যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে এই গ্যাপটা কম হওয়ার জন্য পেয়ার হওয়ার থেকে সে এইরকম আগে আগে একটা একটা বিজোড়, এখানে কি এই লোহার কক্ষ ভরে যাওয়ার পরে এবারে 4 নম্বর ইলেকট্রনটা এখানে পেয়ার আপ হবে না এখানে যাবে, সেটা ডিপেন্ড করছে এই গ্যাপটার উপরে। এই গ্যাপটা যদি কম হয় তাহলে পেয়ার করতে, দেখো পেয়ার করতে তো একটা এনার্জি লাগে, কারণ ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ করে, এখানেই আবার ইলেকট্রনটাকে ঢোকাতে এখানে একটা পেয়ার এনার্জি লাগবে, অর্থাৎ পেয়ার করতে একটা বাইরে থেকে এনার্জি লাগবে। আর উপরে যেতে তাহলে এই স্প্লিটিং এনার্জিটা বাইর করে যেতে হবে, তাহলে যেটা সহজ হবে যেটা কম হবে সেটা হবে। যেহেতু এই গ্যাপটা কম, তাহলে দেখা যাচ্ছে পেয়ার এনার্জির থেকে এই যে স্প্লিটিং এনার্জিটা, এর ক্ষেত্রে অক্টাহাইড্রাল যদি হয় এটা ΔO লিখবে, তাহলে এই পেয়ার এনার্জিটা বেশি ΔO থেকে, তাই কি এক্ষেত্রে একটা উপরে যাবে, মানে 4 নম্বর ইলেকট্রনটা উপরে যাবে। তাহলে এবার স্পিন বেশি হচ্ছে, মানে স্পিন মানে এক একটা স্পিন +½ -½ তাহলে যদি এইরকম হতো এক জায়গায়, তাহলে কি +½ -½ 0 হয়ে যেত। তাহলে এখানে দেখো স্পিন সব, এটাও +½ +½ +½ সব একই স্পিনে আছে, +½ +½ তাহলে 4টা +½ তাহলে 4 × +½ ওকে। তো স্পিন নির্ণয়ের সূত্র নিশ্চয়ই এইটা, স্পিন নির্ণয়ের সূত্র n × +½ ওকে। n হচ্ছে কি এখানে বিজোড় ইলেকট্রন, তাহলে এখানে 4টা বিজোড় ইলেকট্রন পেয়ে যাব। আমি তোমাকে 4টার উদাহরণ দিয়ে বললাম। তাহলে কি এখানে স্পিন বেশি হবে। আর কেউ যদি এখানেই যদি পেয়ার আপ করে নেয় তাহলে তার ক্ষেত্রে নিম্ন স্পিনের ক্ষেত্রে কি, যারা যখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে তখন ওই গ্যাপটা বেশি হওয়ার জন্য তাহলে সে দেখা যাচ্ছে ওই গ্যাপে যে এই এনার্জিটা এতে ডেলটা বেশি, পেয়ার এনার্জির থেকেও বেশি, তাই পেয়ার আপ হয়ে যাওয়াটা পছন্দ করবে, যেটা তার এনার্জেটিক্যালি ফেভার হবে সেটা সে করতে চাইবে। তাহলে সেই জন্য দেখো এই হয়ে গেছে। সেই জন্য এখানে শঙ্করায়নও ওই দেখবে ডি এর ভেতরের অরবিটালগুলো নিয়ে হয়, ইনার অরবিটাল কমপ্লেক্স হয়। ওকে, জাস্ট উদাহরণ দেখিয়ে দেবে। এই D7 এর নিম্ন স্পিনের অক্টাহেড্রাল বলতে জল 4টা আছে, 8টা আছে, মানে অক্টাহেড্রাল মানে আকৃতিটা অক্টেট, অষ্টকতলীয়। তো অষ্টকতলীয় অর্থাৎ 6 জায়গায় 6টা যে লিগ্যান্ড হিসেবে জল আছে। তো সেক্ষেত্রে কারো যদি D7 হয় সেক্ষেত্রে আমি নিম্ন স্পিন দেখাবো। নিম্ন স্পিন মানে নিশ্চয়ই দেখা যাচ্ছে যে আচ্ছা অক্টাহেড্রাল বলতে আমি এখানে জলের কথা বলছি না, অক্টাহেড্রাল মানে ওই অষ্টকতলীয় আকৃতি এবং নিম্ন স্পিন। তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই কখন হবে এই সিচুয়েশনটা, যখন নিশ্চয়ই স্ট্রং লিগ্যান্ডটা হয়তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে, তাহলে ক্ষেত্রে নিম্ন স্পিন মানে তাহলে এখানে ক্ষেত্রে দেখা যাবে পেয়ার আপ হয়ে যাবে, যেটা আমি একটু আগে বললাম। তাহলে এই এনার্জিটা তাদের ক্ষেত্রে বেশি হবে। তার D7 এর যদি ইলেকট্রন বিন্যাস করো
তাহলে দেখা যাবে পেয়ার আপ, এখানে আগে পেয়ার আপ হবে। এটা যেহেতু নিম্ন স্পিন মানে কিন্তু যদি একটা বিজোড় ইলেকট্রন বেশি দেখাও তখন তো উচ্চ স্পিন হয়ে যাবে, স্পিনের মানটা বেশি আসবে, এস এর মানটা বেশি আসবে, তাহলে নিম্ন স্পিন। তাহলে এখানে আগে পেয়ার আপ হয়ে যাবে, তারপরে 7টা মানে উপরে একটা যাবে। তাহলে এইটাকে আমরা এটাকে কি বলি, 2 2G। অক্টাহাইড্রাল মানে উপর নিচে T2G আর উপরে ইজি। তাহলে এখানে 6টা আর এখানে কি একটা, এই যে ইলেকট্রন বিন্যাস। ওকে, T2G ইজি। এখানে আমি এটা দেখাতে হয়েছে তোমাদের বোঝানো, ঠিক আছে? তুমি লিখবে কি ইজি, T2G 6 আর ইজি 1। আর যেহেতু তাহলে একটা বিজোড় ইলেকট্রন পাওয়া যাচ্ছে, তাই এটা প্যারাম্যাগনেটিক চৌম্বক ধর্ম ব্যাখ্যা করতে বলছে। সিএফটি তত্ত্ব দেখো, এটাও নমুনা প্রশ্নে ছিল, তাহলে এটা একটু দেখে নাও। ক্রিস্টাল তত্ত্ব অনুযায়ী তাহলে Mn2+ এর ইলেকট্রন বিন্যাস করো, 3d5 হবে। তাহলে যেহেতু এটা মৃদুফিল্ড লিগ্যান্ড অর্থাৎ উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে এই শক্তির বিভাজনটা কম হবে, মানে এই যে স্প্লিটিংটা কম হবে, মানে এই যে গ্যাপটা কম হবে, তাই কি হাই স্পিন লিগ্যান্ড হবে, হাই স্পিন জটিল যৌগ তৈরি হবে, হাই স্পিন অর্থাৎ আগে একটা একটা করে ইলেকট্রন ভরবে। কারণ এক্ষেত্রে কি পেয়ার এনার্জিটা অপেক্ষা কম, ক্রিস্টাল ফিল্ড বিভাজন পেয়ার এনার্জি অপেক্ষা কম। এই যে যেহেতু গ্যাপটা কম, তাহলে ক্রিস্টাল ফিল্ড যে এই যে বিভাজন, এই বিভাজনটা পেয়ার করার থেকে কম। ঠিক আছে, আমারও চার্জ শেষ হয়ে আসছে, দেখে নাও, ছবিটা দেখিয়ে দিয়েছি করে তোমরা সুন্দরভাবে উত্তরটা লিখে দিও। এও দেখো সংকরায়ন অবস্থা দেখাবে, এখানে দেখো স্ট্রং ফিল্ড আছে, মানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে, মানে ডি ভেতরের ডিটা নেওয়ার চেষ্টা করবে। তাহলে এখানে দেখো ইলেকট্রন বিন্যাস এইটা হয়েছে, করার জন্য কি D2sp3 হয়েছে। ছবিটা দেখাবে। দেখো ঠিক আছে, এই যে ছবিটা দেখিয়ে দিয়েছে। এবং তার ফলে কি যেহেতু এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাই গ্যাপটা বেশি হওয়ার জন্য তাহলে কি এখানে দেখো এইখানেই 6টা ইলেকট্রন পেয়ার আপ হয়ে গেছে, যার ফলে দেখো তাদের তুমি হিসাব করো, এই যে ক্রিস্টাল ফিল্ড CFC ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি হিসাব করতে জানো, প্রত্যেকটা ইলেকট্রনের জন্য নিচে কি হবে -4Q, এটা -4Q দেখাবে বা এইটা দিয়ে দেখাবে 3/2 -2/5 আর 3/5। এই আমি মনে করি এটা দেখানোর দরকার নেই, এইটা দিয়ে দেখাবে, DQ দিয়ে দেখাবে। তাহলে কি 6 × -4, হ্যাঁ, আর হচ্ছে উপরে কি 0 × উপরের জন্য কি হয় +6 একবারে শেষে DQ। ওকে, তাহলে এখানে কি হচ্ছে -24 DQ। এটা করার দরকার নেই, এই 24টা দিয়ে দেখাবে। চলো 19-এরটাও দেখে নিও, 19-এর এটার মধ্যে কোনটা সম্ভব, ওইটার কথা বলছিলাম, দেখো 25-এ এসছে, যাই হোক। তাহলে এটা এখানে দেখো, এখানে দুটোর মধ্যে চেঞ্জ হচ্ছে, আয়নীয় স্পেয়ারে চেঞ্জ হচ্ছে, ব্রোমিন সালফেটের দুটোর মধ্যে চেঞ্জ হচ্ছে। তাহলে কি এটা আয়নীয়, এটা হচ্ছে আমার, এটাও একই রকম 23-এ দেখো ঘুরে ফিরে প্রশ্ন আসছে। এই আয়নীয়করণ সমবায়বতা, আয়নাইজেশন আইসোমার। 20-তে দেখো জ্যামিতিক সমবায়, এই জ্যামিতিক সমবায়টা লেখো। এখানে দেখো একটু এই যে ফেসিয়াল একই দিকে একই ফেসে আছে, তো এটা ফেসিয়াল। আর এটা দেখো এই দুটো স্ট্রাকচারে একটু মুখস্থ করে দেবে। এটা ওয়াই এর মতো, দেখো ওয়াই এর মতো কেন, এই যে একটা এই অ্যামোনিয়াগুলো একটা ওয়াই এর আকৃতিতে আছে, আর ক্লোরিনগুলো একটা ওয়াই এর আকৃতিতে আছে, হ্যাঁ, মেরিডিওনাল আর ফেসিয়াল, বাস। তাহলে এর ক্ষেত্রে আইসোমারের সংকেত করে নিও। এটা কটা আইসোমার হবে, তো এখানে দেখো এখানে আমাদের সিস ট্রান্স হবে, আর সিস ট্রান্সের ক্ষেত্রে দেখবে ট্রান্সের বেশিরভাগ ক্ষেত্রে ওই আলোকীয় সমবায় হয় না। সিসের এখানে ক্ষেত্রে দেখো সিসের 2-3টে, একটা এই যে সিস্টার ফর্মটা তার একটা, যেহেতু এই সিসের মধ্যেও যেটা বললাম কোনো সমতল তল নেই, হ্যাঁ, সমতল তল না থাকার জন্য সিসের ক্ষেত্রে হবে কি মানে প্রতিসাম্য তল না থাকার জন্য সিসের একটা মিরর ইমেজ দিয়ে আরেকটা ফর্ম পাওয়া যাবে। তাহলে দেখা যাচ্ছে এটা তো ওই এটা হচ্ছে সিস, এই যে একের সিস ফর্মের আরেকটা ফর্ম পাচ্ছি 3 নম্বরটা। তাহলে এখানে মোট 3টে আইসোমার পাওয়া যাবে, দেখো সুন্দর করে দেখিয়ে দেবে। চলো 22-এর দেখে নিও, 22-এরটা দেখে নিও।
22 দেখে নিও একটু, আমি আর ফোনটা সুইচ অফ হয়ে যাবে, একটু দেখে নিও। ওকে, পেরে যাবে, এগুলো বারবার একই রকম প্রশ্ন হচ্ছে। তারপরে 22 পরে 23টা দেখে নিও, এখানেও জ্যামিতিক আকৃতি চুম্বক ধর্ম। তাহলে জ্যামিতিক আকৃতিটা বোঝার জন্য তোমাকে তার সংকরায়নটা বুঝতে হবে, সংকরায়ন বুঝতে পারলেই জ্যামিতিক আকৃতি বলবে। এটা রঙিন, এটা বর্ণহীন কেন? এখানেও একই সেন্সে উত্তরটা হয়েছে। এখানে স্থানান্তর সম্ভব, এখানে স্থানান্তর সম্ভব হচ্ছে না, ফুলফিল হয়ে যাচ্ছে। ওকে, 25 দেখো। 25 তো সিএফটি তত্ত্ব দিয়ে তুমি সাহায্যে ব্যাখ্যা করো, এটা বর্ণযুক্ত কেন ব্যাখ্যা করবে। এই ক্ষেত্রেও তুমি এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এখানেও যে ইলেকট্রন বিন্যাস এই হচ্ছে, এখানে ডিডি ট্রানজিশন সম্ভব হচ্ছে, তাই কালার দেখাচ্ছে। এই জ্যামিতিক আকৃতি, এর জ্যামিতিক আকৃতি, হ্যাঁ দেখো এদের জ্যামিতিক আকৃতির আঁকার জন্য যখন এই কোঅর্ডিনেশন নাম্বার 4 আর 4টা লিগ্যান্ডই আলাদা, তখন তার জ্যামিতিক আকৃতি 3টে তোমরা এলোমেলো না করার জন্য আমি তোমাদের একটা ট্রিক বলে দিচ্ছি। প্রথমে যে কোনো জায়গায় 4টা রেখে, মানে আমি ধরো আমি এখানে করে দিচ্ছি, ধরো আমি আমার মর্জি মাফিক আমি প্লাটিনামকে মাঝে রেখে এই 4টা কোণে 4টা যে কোনো লিগ্যান্ড তুমি প্রথমে লিখে নাও। আমি এখানে ধরো পিরিডিয়াম লিখলাম, এখানে অ্যামোনিয়া লিখলাম, এখানে ব্রোমিন লিখলাম, এখানে ক্লোরিন লিখলাম। এবারে আর দ্বিতীয় যে স্ট্রাকচারটা কী করে করব না, এগুলো কিন্তু ডট ডট দেবে, আমি জাস্ট তাড়াতাড়ি করে দিচ্ছি। তাহলে তুমি প্রথমে এইটার মধ্যে এক্সচেঞ্জ করে করো, এই দুটোর মধ্যে, শুধু এই দুটোর মধ্যে এক্সচেঞ্জ করো, তাহলে পিরিডিনিয়াম অ্যামোনিয়া যেখানে যেখানে আছে থাকবে, তাহলে ব্রোমিন, এখানে ক্লোরিন। ওকে, এবারে 3rd নম্বর যে স্ট্রাকচারটা হবে সেটা কি, এই প্রথমটা থেকেই যাবে, এটার এক্সচেঞ্জ করে এইটা পেলাম, এবারে এটার এক্সচেঞ্জ করো অ্যামোনিয়া আর ব্রোমিনের মধ্যে, তাহলে এখানে পিরিডিয়াম ক্লোরিড আছে, আর তাহলে এখানে তাহলে ব্রোমিন লেখো আর এটা অ্যামোনিয়া লেখো। তাহলে প্রথম গঠনটা পাচ্ছি এটার এক্সচেঞ্জ করে, আর দ্বিতীয় গঠনটা পাচ্ছি এটার এক্সচেঞ্জ করে। ওকে, তো দেখো সেরকম আঁকা আছে। আলোকীয় সমবেতা কাকে বলে উদাহরণ একটা সুন্দরভাবে দিয়ে দেবে। এবছরের জন্য ইম্পর্টেন্ট আছে, আলোকীয় সমবেতা কি সংজ্ঞা লেখো, আর সংজ্ঞা দিলেই তোমাকে একটা উদাহরণ অবশ্যই দিতে হবে। চলো আমাদের তাহলে এই পার্টটা হয়ে গেল। আমরা টপিক 2 এর 3 নম্বরের প্রশ্নগুলো পরের পার্টে করছি।